সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা আবার অনেক দিন পর চলে এসেছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার নিয়ে। প্রথম সেমিস্টারের আজকের কিন্তু আমরা করব ট্যাক্স অ্যান্ড কস্ট, এবং কস্ট অ্যান্ড ট্যাক্সের কিন্তু আমরা যে পার্টটা আজকে আলোচনা করব সেটাই হলো কিন্তু কস্টের পার্ট। কোন চ্যাপ্টার আলোচনা করব? কস্টের দেখবে তোমরা 3টে টোটাল চ্যাপ্টার রয়েছে। আমি একদম লাস্ট পার্ট থেকে আলোচনা করব। লাস্ট পার্ট বুঝতে পারলে তবেই কিন্তু আমি সেকেন্ড পার্ট বোঝাতে পারবো, তাই জন্য আগে আমি লাস্ট পার্ট থেকে কিন্তু শুরু করছি। চ্যাপ্টারের নাম তোমরা দেখেই বুঝতে পেরে গেছো, কস্ট শিট। কোন বই থেকে করাবো তোমরা কিন্তু এইখানেই দেখো, খুব ভালো করে আমরা কিন্তু করবো বসু নায়কের বই থেকে, এবং সেখান থেকেই আমি কিন্তু সমস্ত এমসিকিউও সলভ করে দেখাবো এবং কস্ট শিট কিভাবে বানাতে হয় সেটাও দেখাবো। আগে কস্ট শিট করাবো, কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করব, পুরো ধারণাটা দেবো তোমাদেরকে, তারপরে কিন্তু আমি এমসিকিউ তোমাদের কাছে সলভ করে দেখাবো। তো আজকের কিন্তু আমরা কি করব, কনসেপ্ট ক্লিয়ার করব তোমাদের কাছে, পুরো ধারণাটা একদম বুঝিয়ে দেব একদম, তারপরে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম কিন্তু সলভ করে দেখাবো। ঠিক আছে, তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, এবং ক্লাস 11-এর সেমিস্টার 1-এর কস্ট ট্যাক্সের সমস্ত ভিডিও তোমরা যদি পেতে চাও ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করো বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু আমি পুরো প্লে লিস্ট একদম চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নাও। তবে আগে তোমাদেরকে বলবো তোমরা কিন্তু কস্ট শিটের ভিডিও দেখো, তাহলেই কিন্তু তোমরা এমসিকিউগুলো সলভ করতে পারবে। তাহলে চলো, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব কস্ট শিটের কনসেপ্টে। তো দেখো, আমরা আজকের যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি, দেখো চ্যাপ্টারের দেখো নাম কি লেখা রয়েছে, কস্ট শিট। আচ্ছা, বাংলায় যদি আমি ভেঙে ভেঙে ব্যাপারটাকে একটু এক্সপ্লেন করি তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। দেখো, প্রথম শব্দটা রয়েছে কিন্তু কস্ট। কস্ট কথার মানে কি? কস্ট কথার মানে হলো কিন্তু খরচ, আর শিট কথার মানে হলো আমরা একটা তালিকা তৈরি করব, খরচের একটা লিস্ট তৈরি করব। ঠিক আছে, আচ্ছা চলো, ব্যাপারটাকে আমি যদি এরকমভাবে বলি তাহলে কিন্তু কিছু মাথায় ঢুকবে না, আমি একটু গল্পের মাধ্যমে বুঝিয়ে বলি, তাহলে তোমাদের দেখবে বুঝতেও সুবিধা হবে। তো দেখো, তোমরা সবাই ক্লাস 10-এ বিভিন্ন সাবজেক্টের সহায়িকা পড়েছো, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বিভিন্ন সাবজেক্টের তো তোমরা সহায়িকা পড়েইছো, বিভিন্ন বইও পড়েছো বিভিন্ন লেখকের লেখা। তো তোমরা সেরকমই ভেবে নাও যে আমার একটা সহায়িকার কোম্পানি আছে, মানে আমার একটা নিজস্ব সহায়িকার কোম্পানি আছে, মানে আমি নিজস্ব সহায়িকা পাবলিশ করি। ঠিক আছে, তো সেরকম আছে, তোমরা তো বিভিন্ন কোম্পানির সহায়িকা টিভিতেও অ্যাড দেখেছো। তো সেরকমই ভেবে নাও আমার একটা সহায়িকা বা বই তৈরির কারখানা আছে। তো এই যে বই, এগুলো আমি কি করি, আমার নিজস্ব কারখানায় ছেপে বিভিন্ন দোকানে দোকানে সেগুলোকে আমি বিক্রি করি। তো এই কথাটাকে আমি যত সহজে বলে দিলাম, ব্যাপারটা কিন্তু ততটা সহজ নয়। এই বই ছাপাতে গেলে কিন্তু প্রচুর টাকা খরচা করতে হয়, এবং দোকানেও বিক্রি করতে গেলে প্রচুর টাকা খরচা করতে হয়, এবং প্রচুর হেডেক আছে। সেই খরচাগুলোকেই আমরা কিন্তু দেখব কি কি খরচা হতে পারে, তার একটা লিস্ট তৈরি করব। ঠিক আছে, তো দেখো, আমি প্রথমেই বলেছি আমার কিন্তু একটা কারখানা আছে, যে কারখানায় বইগুলোকে ছাপানো হয়। ঠিক আছে, তো দেখো, বই ছাপানো থেকে শুরু করে বিক্রি পর্যন্ত A to Z কি কি খরচ হতে পারে, চলো তার আমরা একটা লিস্ট বানাই, ধীরে ধীরে কিন্তু লিস্ট বানাবো। ঠিক আছে, তো ধরে নাও এটা 2024, আমি বিগত 5 বছর ধরে এই ব্যবসাটায় যুক্ত আছি। তো আমরা শুধুমাত্র দেখব, এটা তো 2024 সাল, আমরা শুধুমাত্র দেখব 2024 সালে, শুধুমাত্র 2024 সালে যে পরিমাণ সহায়িকা আমি বাজারে বিক্রি করছি, শুধুমাত্র সেই কটা সহায়িকা তৈরি করতে ঠিক কত পরিমাণ খরচা হয়েছে সেটাই আমরা দেখব। তাহলে খুব ভালো করে দেখবে, সহায়িকাগুলো কিন্তু আমরা কোন সহায়িকার আমরা কিন্তু খরচা বের করব। ঠিক 2024-এ যে বছরে আমি দাঁড়িয়ে আছি, ঠিক সেই বছরে যে পরিমাণ সহায়িকা আমি বাজারে বিক্রি করেছি, সেই পরিমাণ সহায়িকার খরচা তৈরি করতে কত খরচা হয়েছে, চলো তার আমরা একটা লিস্ট বানাই। ঠিক আছে, তো লিস্ট বানাবো 2024-এর। তাহলে 2024-এর একদম 1 জানুয়ারি, একদম হ্যাপি নিউ ইয়ারের দিন থেকে কিন্তু আমি স্টার্ট করব। সেই প্রথম দিন থেকে আমি কিন্তু দেখবো যে টোটাল কত খরচা হচ্ছে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত। ঠিক আছে, তাহলে দেখো, এই 2024, আর আমি দেখো এখানে আরেকটা জিনিস লিখছি, সেটা হলো কিন্তু 1 জানুয়ারি, অর্থাৎ আমি একেবারে লিখছি 1/1/2024। এই তারিখ থেকে শুরু করে 31/12/2024 পর্যন্ত কি কি খরচা হতে পারে।
তো দেখো শুধুমাত্র কিন্তু কারখানাই মানে আমার একটা সহায়িকা তৈরির ব্যবসা আছে মানে যে শুধু আমার কারখানা আছে তেমনটা নয়। কারখানায় খরচা, কারখানা বিভিন্ন মেশিনপত্র আছে, সেই সমস্ত মেশিনপত্রের খরচ, সেই কারখানাতে অনেক লেবার কাজ করে, শ্রমিক কাজ করে, তাদেরকে মাইনে দিতে হয়, তার খরচ। কারখানার পাশে একটা ছোট্ট অফিস ঘর করেছি, সেই অফিস ঘরটা কেন করেছি, সেইখানে দুজন স্টাফ আছে, তারা সব হিসাব টিসাব রাখে যে কত সহায়িকা এবারে বিক্রি হচ্ছে, কোন কোন দোকানে যাচ্ছে, কত দামে বিক্রি করতে হবে, সেই সমস্ত হিসাব নিকাশ করবার জন্য একটা অফিস খোলা হয়েছে। ঠিক আছে, তো সেই অফিসে সেই স্টাফেদের মাইনে দিতে হচ্ছে, স্যালারি দিতে হচ্ছে, তার একটা খরচ রয়েছে। তো বিভিন্ন খরচ কিন্তু আছে। তাহলে চলো সেই খরচের আমি একটা লিস্ট তৈরি করি। তো লিস্টকে আমি এইভাবে বানাচ্ছি, এইখানে লিস্টটাকে আমি এইখানে এরকমভাবে বানাচ্ছি, কত কত টাকা খরচা হচ্ছে তার আমি একটা লিস্ট কিন্তু এখানে বানাবো। ঠিক আছে, তো দেখো লিস্ট তো বানাবো। তো আমি প্রথম দিন 1/1/2024 প্রথম আমি যখন কারখানায় ঢুকছি তখন আমি ঠিক কি দেখছি, আমি 1/1/2024 মানে 2024 সালে কী খরচ হয়েছে দেখবো। তো 1/1/2024 সকালবেলায় প্রথম দিন, হ্যাপি নিউ ইয়ারের দিন, একদম 2024-এর প্রথম দিন আমি কারখানায় গেলাম। কারখানায় কি দেখতে পাচ্ছি, গিয়েই কারখানায় দেখতে পাচ্ছি আচ্ছা আমার তো সহায়িকা তৈরির ব্যবসা মানে বই তৈরির ব্যবসা, তাহলে বই তৈরি করতে গেলে প্রধান কোন জিনিসটা আমাদের কাজে লাগে, কাগজ, পেপার। পেপার কিন্তু আমাদের মানে একদম কাজে লাগবেই, যেটা ছাড়া বই তৈরি করাই যাবে না। ঠিক আছে, তাহলে আমি প্রথম দিন 1/1/2024 গিয়ে কারখানার গেট খুললাম। খুলে কি দেখছি, কারখানার গেটটা খুলে আমি দেখছি কারখানায় কিছু কাগজ পড়ে রয়েছে, কিছু কাগজ পড়ে রয়েছে, যে কাগজগুলোর দাম হলো 10 টাকা। আমি না শর্টে মানে নাম্বারগুলো ছোট ছোট, মানে টাকার অ্যামাউন্টগুলো না ছোট ছোট রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, দেখছি কিছু কাগজ পড়ে আছে। এগুলো কিসের কাগজ, আগের বছর অর্থাৎ 2023-এ যখন বই তৈরি করেছিলাম তখন সেইখান থেকে কিছু কাগজ বেঁচে গেছে। সব তো আর কাজে লাগে না, বই তৈরি করতে কিছু কাগজ বেঁচে যায়। তো আমি দেখছি 10 টাকার মতো কাগজ বেঁচে গেছে। 10টা কাগজ নয় কিন্তু 10 টাকার কাগজ বেঁচে গেছে। ভাবো 10 টাকার কাগজ মানে প্রচুর কাগজ, আমি ধরে নিচ্ছি আন্দাজে, তো বেঁচে গেছে। আর তার পাশাপাশি আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, এইখানে আমি দেখতে পাচ্ছি কারখানাতে পড়ে রয়েছে এমন কিছু সহায়িকা বা বই যেগুলো অর্ধেক তৈরি করা, যেগুলো কি অর্ধেক তৈরি করা। কিছু বই আগের বছরে পুরো তৈরি করা যায়নি। ঠিক আছে, কিছু বই এমন আছে অর্ধেক তৈরি করা হয়েছে এবং অর্ধেক তৈরি করা যায়নি। তো আমি দেখছি যে প্রায় 20 টাকার মতো সহায়িকা কিন্তু রয়েছে। যদিও সহায়িকার দাম অনেক হয়, তো আমি তবুও নাম্বারগুলোকে ছোট ছোট করে ধরছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 20 টাকার মতো সহায়িকা কিন্তু এখানে রয়েছে যেগুলোকে বিক্রি করা যায়নি, মানে অর্ধেক তৈরি হয়ে রয়েছে। তাই জন্য অর্ধেক তৈরি হয়েছে মানে কি, সেটাকে তো এখন বিক্রি করা যাবে না, তাই না, ফেলে রেখে দেওয়া হয়েছে। তাছাড়া আমি দেখছি এমন কিছু বই রয়েছে যে বইগুলো কমপ্লিট তৈরি হয়ে গেছে, কমপ্লিটলি পুরো একদম পুরো তৈরি হয়ে গেছে, অথচ বিক্রি হয়নি। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে খুব ভালো করে দেখবে, এখানে কিছু কাগজ পড়ে রয়েছে, কোনো বই টই নয়, শুধু কাগজ যেগুলো আগের বছর ব্যবহার হয়নি। এখানে কিছু বই পড়ে রয়েছে যেগুলো অর্ধেক তৈরি হয়েছে। তো দেখো এইটা কি, এইটা হলো কিন্তু এমন কিছু বইপত্র যেগুলো অর্ধেক তৈরি হয়েছে, পুরো তৈরি হয়নি, অর্ধেক। তো আমি দেখো এখানে লিখেও রাখছি অর্ধেক বলে, হাফ তৈরি হয়েছে, পুরো কমপ্লিট হয়নি। আর এইখানে কিছু বই রয়েছে যেগুলো পুরো কমপ্লিট হয়েছে কিন্তু আগের বছর বিক্রি করা যায়নি, কোনো কারণে হয়তো অনেকে কেনেনি। তো কিছু বই এখানে পড়ে রয়েছে যে বইগুলো কিন্তু পুরো তৈরি করা হয়েছে, আমি পুরো তৈরি করা হয়েছে। ঠিক আছে, একদম পুরো কমপ্লিট বই পুরো তৈরি করা হয়েছে কিন্তু বিক্রি করা যায়নি। তো এই আমি গিয়ে দেখলাম যে কারখানার এই অবস্থা, কারখানায় এরকম পড়ে রয়েছে, এখানে কিছু কাগজ পড়ে রয়েছে, শুধুমাত্র কিছু কাগজ। ঠিক আছে, কাগজ বলে আমি লিখছি, ঠিক আছে, বা পেপার পড়ে রয়েছে, কিছু পেপার কিন্তু পড়ে রয়েছে। আর এখানে অর্ধেক বই, আর এখানে পুরো কয়েকটা বই পড়ে রয়েছে। তাহলে আমি এইবারে কি করব, 2024-এ আবার নতুন করে আমি সহায়িকা তৈরি করব নতুন বছরে। তো আমি যখন নতুন বছরে আবার সহায়িকা তৈরি করব, আগের বছরে যতটা পেপার বা কাগজ ছিল সেটাকে কি আমি ফেলে দেবো? নিশ্চয়ই ফেলে দেবো না, আমি এবছরেও কাজে লাগাবো, তাই তো। তাহলে আগের বছরের যে কাগজটা ছিল এই কাগজটাকে আমরা কি বলবো, মেটেরিয়ালস। ঠিক আছে, কোনো জিনিস তৈরি করতে যে জিনিসটা কাজে লাগে তাকে বলা হয় মেটেরিয়ালস।
তাহলে আগের বছরে যে কাগজটা ছিল তাকে আমরা কি বলবো, বলবো কিন্তু আগের বছরের জিনিসকে আমরা বলবো কিন্তু ওপেনিং। ঠিক আছে, আগের বছরের জিনিসকে আমরা কি বলবো, ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস মানে কি, কাঁচামাল। কোনো জিনিস তৈরি করতে, যেমন বই তৈরি করতে প্রধানত কি কাঁচামাল লাগে, কাগজ। তাহলে কাগজ হলো কিন্তু র মেটেরিয়ালস। ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস। ঠিক আছে, র মেটেরিয়ালস। তাহলে আমরা কি লিখবো, ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস। তাহলে আমার র মেটেরিয়ালস কত টাকার রয়েছে, 10 টাকার তো রয়েছে। সাথে শুধু 10 টাকা দিয়ে কি আমার কাজ চলবে, চলবে না, আমাকে এবছরে অনেক সহায়িকা তৈরি করতে হবে, তাহলে আমাকে কিছু র মেটেরিয়ালস কিনতে হবে। তাহলে আমি কিছু কিনবো, তাহলে আমি আরও কিছু কিনবো, আমি অ্যাড করলাম, ভাবো আরও আমি পারচেস করব, আরও আমি কিনবো। তো ভাবো আমি আরও 30 টাকার কাগজ কিনবো, আমি আরও 30 টাকার কাগজ কিনলাম। তাহলে আমি যত কিনছি খরচ, তো সেই খরচগুলোকে তো আমাকে সব অ্যাড করে করে রাখতে হবে না। তারপরে দিনের শেষে, বছরের শেষে গিয়ে দেখবো আমার টোটাল কত খরচা হচ্ছে। তাহলে যা যা খরচা হচ্ছে সবগুলোকে আমাকে একটা লিস্ট বানিয়ে টোটাল যোগ করে দেখতে হবে যে আমার টোটাল কত খরচা হচ্ছে। আর যেগুলো আমার খরচা হচ্ছে না সেগুলোকে আমার বাদ দিয়ে দিতে হবে, যেগুলো আমার খরচা হয়নি, কিনেছি অথচ খরচা হয়নি। ঠিক আছে, যেমন দেখো আমি এবার কিনছি, আমি ভাবো আরও 30 টাকার কাগজ কিনলাম। ঠিক আছে, তাহলে আমার 10 টাকার কাগজ ছিল, আবার আমি 30 টাকার কাগজ কিন্তু কিনেছি, বোঝা গেল। তাহলে আমার এখন টোটাল কারখানায় রয়েছে 40 টাকার কাগজ। এইবারে আমি দেখলাম বছরের শেষে কিছু কাগজ বেঁচে গেছে। ঠিক আছে, টোটাল তো আমার 40 টাকার কাগজ রয়েছে, কিন্তু আমি দেখলাম আমার 40 টাকার অত কাগজ লাগবে না, এবারেও কিছু কাগজ বেঁচে গেল। তো আমি ধরে নিচ্ছি আমার 10 টাকার মতো কাগজ বেঁচে গেল, 10 টাকার মতো কাগজ বেঁচে গেল। তো আমি কি করব, কিছুটা কাগজ ফেরত করে দেবো। ঠিক আছে, যাদের থেকে নিয়েছিলাম কাগজ কিনেছিলাম তাদেরকে ফেরত করে দেবো। তো আমি 10 টাকার মধ্যে ঠিক করলাম 4 টাকার মতো কাগজ আমি ফেরত করে দেবো। আর বাকি 6 টাকার কাগজ আমি ধরে নিচ্ছি রেখে দিই, হ্যাঁ, পরের বছর আবার কাজে লাগাবো, তাহলে আমার 10 টাকার কাগজ বেঁচে যাচ্ছে, 4 টাকার মতো ফেরত করে দেবো, 6 টাকার মতো কাগজ রেখে দেবো, পরের বছর কাজে লাগাবো। তাহলে এই যে 6 টাকার কাগজ আমি রেখে দিচ্ছি, এটাকে আমরা কি বলবো, এই যে 6 টাকার কাগজ আমি রেখে দিচ্ছি পরের বছর কাজে লাগাবো। তাহলে এই 6 টাকাটা এবছরের খরচা হয়নি, 6 টাকার কাগজটা এবছরে খরচা হয়নি, পরের বছর খরচা করবো, এবছর হয়নি। তাহলে এবছরে যদি না হয় তাহলে খরচা না হলে আমি বিয়োগ করে দেবো, যেগুলো আমার খরচা হচ্ছে যোগ করব, যেগুলো আমার খরচা হচ্ছে না সেগুলোকে বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে আমি লেস করব। এবারে যেটা খরচা হচ্ছে না র মেটেরিয়ালসটা, সেটাকে আমি এইভাবে লিখবো, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস। বোঝা গেল, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস, যেটা আমার খরচা হলো না। ঠিক আছে, তো আমি ধরে নিলাম 6 টাকার মতো খরচা হলো না, আমি রেখে দিচ্ছি, পরের বছর খরচা করব। 4 টাকার মাল ফেরত করে দিচ্ছি। ঠিক আছে, 4 টাকার মাল আবার ফেরত করে দিচ্ছি, আবার আমি লেস বলে লিখছি, এটাও তো আমার কাজে লাগলো না, এইটা খরচা করলাম না, তো খরচাগুলোকে লিখবো, যেগুলো খরচা হচ্ছে না ফেরত করে দিচ্ছি, বিয়োগ করে দেবো। তাহলে দেখো আমি রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন। ঠিক আছে, আমি খরচা করছি না কত, 4 টাকা। আর কি কি খরচা হতে পারে, এই যে কাগজ আমি কিনেছি, এই যে 30 টাকার কাগজ কিনে আনলাম, এই কাগজটা কিনে আনতে হতে পারে কোনো গাড়িতে করে আমি কিনে এনেছি, কোনো টোটো, অটো, ভ্যান, তার জন্য আমাকে একটা টাকা খরচা করতে হচ্ছে, সেই খরচাগুলোকে আমাকে লিখতে হবে, সেটাকে আমি কি বলবো, ক্যারিয়েজ। ঠিক আছে, ক্যারিয়েজ, বোঝা গেল, মানে ক্যারি করে নিয়ে আসার যে খরচ। আচ্ছা, তারপরে এরকম হতে পারে ওই যে কাগজগুলোকে আমি আনলাম, ওই কাগজগুলো এতটা ভারী ছিল যে ওই ভ্যান থেকে আমি নিজেও আনতে পারবো না, 3-4টে লোক দিয়ে পিঠে বয়ে বয়ে ভাবো আনতে হয়েছে, তাদেরকে আমাকে একটা টাকা দিতে হয়েছে, সেই টাকাটাকে আমরা কি বলবো, সেটাও একটা খরচ, সেগুলোকেও লিখতে হবে, সেইগুলোকে আমি কি বলবো, ডাইরেক্ট লেবার। ঠিক আছে, ডাইরেক্ট লেবার। তাহলে ডাইরেক্ট লেবার মানে বুঝতে পারলে, বা ওয়েজেসও আমি লিখতে পারি। ঠিক আছে, তাহলে ভাবো সেইটার জন্য ভাবো আমাকে, আচ্ছা ক্যারিয়ারের জন্য ভাবো 3 টাকা খরচা হয়েছে, ডাইরেক্ট লেবারের জন্য ভাবো আমি ধরে নিলাম ভাবো 2 টাকা আমি দিয়েছি, এরকমভাবে ধরে নিলাম। তাহলে তোমরা ব্যাপারটা ভেবে দেখো, কাগজ আমি 30 টাকার কিনেছি, আর সেই 30 টাকার কাগজ আমার কারখানায় ঢোকার আগেই আমার এই এত টাকা খরচা হয়ে গেল। দেখো এতগুলো আমার খরচা কিন্তু হয়ে গেল কারখানায় ঢোকার আগেই, তারপরে তো কারখানায় আরও খরচাপাতি আছেই। তাহলে দেখো কারখানায় ঢোকার আগেই আমার কত টাকা খরচা হয়ে গেল দেখি তো, 10 টাকার ছিল, 30 টাকার আরও নিলাম 40 টাকা, 40 টাকা থেকে আমার এই যে 6 আর 4 10 বিয়োগ করলাম 30 টাকা, 30-এর সঙ্গে আবার
3 আর 2 35 টাকা। আমার এই এত টাকা দেখো এখানে খরচা হয়ে গেল, কারখানায় এখনও বই তৈরি স্টার্টই হলো না, খরচা হয়ে গেল এত টাকা। তাহলে এই টাকাটাকে আমি কি বলবো বলো তো, বলবো কিন্তু প্রাইম কস্ট। প্রাইম কস্ট মানে কি বলো তো, প্রাইম কস্ট মানে হলো কারখানায় মালপত্র পৌঁছানো পর্যন্ত যতগুলো খরচ হয়, কারখানায় মালপত্র এই 30 টাকার মাল এই কারখানা অবধি পৌঁছতে পৌঁছতে যতটা খরচ হলো তাকে বলা হয় কিন্তু, খুব ভালো করে জানবে, প্রাইম কস্ট টোটালটাকে। আর এখানে দেখো এই যে ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট ওয়েজেস, বা তোমরা এরকমও বলতে পারো ডাইরেক্ট এক্সপেন্সেস। এর মানে কি বলো তো, ডাইরেক্ট এক্সপেন্সেস মানে হলো কারখানায় মাল এখনো আসেনি তার আগেই যে খরচগুলো হয়ে যাচ্ছে সেইগুলোকে আমরা বলবো কিন্তু ডাইরেক্ট এক্সপেন্সেস, ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট ওয়েজেস। ওয়েজেস মানে হলো মজুরি। মজুরি কাকে দিতে হচ্ছে, মজুরি বা ওয়েজেস কাদের দিতে হচ্ছে, তারপর মাল যারা বয়ে বয়ে পিঠে করে নিয়ে কারখানায় এনে রাখছে তাদেরকে যেগুলো দিতে হচ্ছে সেগুলোই হলো কিন্তু ডাইরেক্ট ওয়েজেস। তাহলে কারখানায় মাল আসা পর্যন্ত যে যে খরচগুলো হয় সেগুলো হলো প্রাইম কস্ট, তাদেরকে আমি একত্রে বলবো। ঠিক আছে। আর তাছাড়া এই পুরোটার একটা হেডিং কিন্তু আমাদের দিতে হয়, যেটা আমার দেওয়া হয়নি। সেই হেডিংটাকে বলা হয় কিন্তু র মেটেরিয়াল কনজিউমড। ঠিক আছে, মানে র মেটেরিয়াল আনতে আনতে আমার যে খরচগুলো হয়ে যাচ্ছে সেটাকে কিন্তু আমাকে এখানে হেডিংয়ে লিখতে হবে, র মেটেরিয়াল কনজিউমড। ঠিক আছে, এই হেডিংটা কিন্তু তোমরা অবশ্যই দেবে, তারপরে তোমরা স্টার্ট করবে খরচগুলো লেখা। ঠিক আছে, র মেটেরিয়াল কনজিউমড বলে আমি এখানে লিখছি। ঠিক আছে, তাহলে দেখলাম আমার কি কি খরচ হলো, আমি একটা লিস্ট তো বানিয়ে নিয়েছি। এইবারে দেখি আর কি কি খরচা আমাদের হতে পারে। এবারে ফ্যাক্টরিতে তো মাল চলে এলো, তাহলে ফ্যাক্টরিতে এবারে মাল চলে এলো, এনে রাখা হলো। এবারে দেখি ফ্যাক্টরিতে কি কি খরচ হতে পারে। ফ্যাক্টরিতে আমার কি কি খরচ হতে পারে, তো ফ্যাক্টরির খরচ হলো প্রথমত, ফ্যাক্টরির প্রধান যে খরচ সেটা কি, ফ্যাক্টরিতে প্রচুর লেবার কাজ করছে, প্রচুর শ্রমিক কাজ করছে, তাদেরকে আমায় ওয়েজেস দিতে হবে, মানে তাদেরকে মজুরি দিতে হবে। তাহলে আমরা কি লিখব, ইনডাইরেক্ট ওয়েজেস। সেটাকে আমরা বলি কি, ইনডাইরেক্ট ওয়েজেস। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে। ইনডাইরেক্ট ওয়েজেস মানে কি আর ডাইরেক্ট ওয়েজেস মানে কি। ইনডাইরেক্ট ওয়েজেস মানে হলো কারখানার শ্রমিকদের যে টাকাটা দেওয়া হচ্ছে, আর ডাইরেক্ট ওয়েজেস মানে কি, কারখানায় মালপত্রকে পৌঁছে দেওয়ার জন্য যারা পিঠে মাল বয়ে বয়ে আনছে তাদেরকে যে টাকাটা দেওয়া হচ্ছে। কারখানায় আসার আগে যে টাকাটা চলে যাচ্ছে সেটা হলো ডাইরেক্ট ওয়েজেস। কারখানায় ঢোকার পরে যে টাকাটা খরচ হচ্ছে তাকে বলা হয় কি, ডাইরেক্ট ওয়েজেস, ইনডাইরেক্ট ওয়েজেস। বোঝা গেল? তো আমি ধরে নিচ্ছি টোটাল খরচা হলো ডাইরেক্ট ওয়েজেস ভাবো আমি দিলাম 10 টাকা, আরও দিলাম। ঠিক আছে, আমার 10 টাকা খরচা হলো। তাহলে আমার কারখানায় খরচা হলো কত, 10 টাকা। তারপরে দেখো আর আমার এইখানে কত খরচা হয়েছিল, 35 টাকা। তাহলে আমার টোটাল কত খরচা হলো কিন্তু 45 টাকা। এই 45 টাকাকে আমি কি বলবো, বলবো কিন্তু গ্রস ওয়ার্ক কস্ট। ঠিক আছে, গ্রস ওয়ার্ক কস্ট বলে ডাকবো। ঠিক আছে, এইবারে খুব ভালো করে দেখবে, কারখানাতে প্রথমে দেখবে কিছু পেপার পড়েছিল, যে পেপারগুলোকে আমি এখানে কাজে অলরেডি লাগিয়ে নিয়েছি। এইবারে দেখো এই কারখানাতে কিছু এমন বই পড়েছিল যেগুলো অর্ধেক তৈরি হয়েছিল। দেখো অর্ধেক তৈরি হয়েছিল, যে বইগুলো পুরো তৈরি হয়নি, তাই তো, যে বইগুলো কি পুরো তৈরি হয়নি। তো দেখো এইবারে এই যে বইগুলো রয়েছে, যে বইগুলো অর্ধেক বানানো হয়েছিল, হাফ বানানো হয়েছিল, আর এই বইগুলো তো পুরো বানানো হয়েছিল, ফুল বলে দেখো আমি লিখে রাখছি। যে বইগুলো অর্ধেক বানানো হয়েছিল, ভাবো 20 টাকার বই, এগুলো অর্ধেক বানানো হয়েছে। এবার এই অর্ধেক বইগুলোকে আমি কি করব, ফেলে তো আর দেবো না। এই আগের বছরের অর্ধেক বানানো বইগুলোকে আমরা কি করব, এই বছরে পুরো বানিয়ে নেব, নিয়ে সেগুলোকে বিক্রি করে দিতে হবে। আগের বছরের অর্ধেক বানানো বইগুলোকে আমাদেরকে এবারে পুরো বানাতে হবে। ঠিক আছে, পুরো কমপ্লিট করে বিক্রি করে দিতে হবে। তাহলে এবারে এই বইগুলোকে আমাদেরকে কি করতে হবে, এই অর্ধেক বইগুলোকে বানাতে হবে, তার একটা খরচা আছে। তাহলে এই আগের বছরের অর্ধেক বই, এগুলো কিন্তু হলো প্রত্যেকটা আগের বছরের, খুব ভালো করে জানবে এইগুলো হলো কিন্তু প্রত্যেকটা আগের বছরের। তাই জন্য দেখবে আমি মাথার উপরে না লিখে রাখছি আগের বছর মানে 2023 বলে লিখে রাখছি। এগুলো হলো সব আগের বছরের এই অর্ধেক বইগুলোকে এবারে বানাতে হবে। তাহলে বাকি এই বইগুলোকে বানাতে হবে, মানে খরচা আছে এই বইগুলো। তাহলে আগের বছরের এই অর্ধেক বইগুলোকে আমরা কি বলবো বলো তো, বইগুলোকে আমরা বলবো আগের বছরের। তাই জন্য আগের বছরকে আমরা সর্বদা বলবো কিন্তু ওপেনিং। ঠিক আছে, অর্ধেক বানানো হয়েছিল, অর্ধেক কাজ হয়েছিল, ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে হলো কিন্তু
কাজ হচ্ছিল কিন্তু পুরো কমপ্লিট হয়নি। ঠিক আছে, তাহলে আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে কি, যে কাজগুলো অর্ধেক হয়েছে কিন্তু এখনো হয়নি, মানে কাজ চলছে, তাকে আমরা বলবো কিন্তু অর্ধেক কাজ হয়েছিল। তাহলে দেখো কত টাকার বই, 20 টাকার বই এমন আছে যেইগুলো আগের বছর ছিল, সেইগুলোকে আমাদের এবারে কিন্তু বানিয়ে ফেলতে হবে, তার পিছনে আমাদের খরচা করতে হবে, তাই জন্য এটাকে অ্যাড করে নেব। বোঝা গেল? এইবারে দেখো আগের বছরে যেমনটা ঘটেছিল এই বছরেও কিন্তু ঠিক তেমনটা ঘটবে। আগের বছরে 2023-এ কিছু কাগজ বা মেটেরিয়ালস বেঁচে গিয়েছিল, যেগুলো পড়েছিল, কিছু বই অর্ধেক পড়েছিল, কিছু বই পুরো কমপ্লিট হয়ে পড়েছিল। এইবারেও কিন্তু বছরের শেষে ওই একই জিনিসই ঘটবে। কিছু বই আবার এরকম 10 টাকার ভাবো বই, কাগজ ভাবো পড়ে থাকবে, নষ্ট হয়নি, পরে কাজে লাগিয়ে নেব আমরা, এরকম র মেটেরিয়ালস আমি পেপার বলে লিখছি, কিছু পেপার এরকম বেঁচে যাবে। ঠিক আছে, কিছু পেপার তো বাঁচবে। আবার কিছু বই, কিছু অর্ধেক বই আমি হাফ বলে লিখে রাখছি, কিছু হাফ বই বেঁচে যাবে, ভাবো 15 টাকার বই বেঁচে গেল। কিছু ফুল বই মানে তৈরি করা হয়ে গেছে কিন্তু বিক্রি হবে না কিছু বই, ভাবো আমি লিখছি 25 টাকার বই এরকম, কিন্তু ঠিক আগের বারের মতো কিন্তু এবারেও ওই একই জিনিস হবে, বেঁচে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আগের বারেরটাকে যেমন আমরা কাজে লাগিয়ে নেব, এইবারে যে 2024-এ এমন কিছু বই থাকবে যেগুলো অর্ধেক বই থাকবে, এই বইগুলোকে কিন্তু আমি বিক্রি করতে পারবো না, কারণ এগুলো হাফ তৈরি হয়ে রয়েছে, বিক্রি করতে পারবো না। তাহলে যে বই আমি বিক্রি করতে পারবো না তার খরচকে কিন্তু আমি এখানে লিখবো না, আমি কিন্তু এখানে সেই সমস্ত খরচগুলোকেই হিসাব করব, যে খরচগুলো মানে বই যে কটা বই বিক্রি হচ্ছে শুধুমাত্র সেই কটা বই তৈরি করতে যে খরচ হয়েছে সেই খরচটাকেই কিন্তু আমরা হিসাব করব। খুব ভালো করে কিন্তু মাথায় এই জিনিসটাকে একদম গেঁথে নেবে খুব ভালো করে। যে কটা বই বা যে বইগুলো আমি এবছরে বিক্রি করছি শুধুমাত্র সেই বইগুলো তৈরি করতে যে খরচ হচ্ছে সেইটাকেই আমরা লিখব। দেখো এই বইগুলো আগের বছরের বই, কিন্তু বিক্রি করছি আমি এই বছরে তৈরি করে, তাই জন্য এই বইগুলো তৈরি করতে যে খরচ হচ্ছে সেইটাকে আমরা লিখছি কিন্তু দেখো 2024-এ। 2023-এর অর্ধেক তৈরি করা বইগুলোকে আমি 2024-এ লিখছি, কারণ এই বইগুলোকে আমি 2024-এ বিক্রি করব, তাই জন্য এই বইগুলো তৈরি করতে যে খরচটা হচ্ছে সেটাকে কিন্তু আমি 2024-এ লিখছি। আবার 2024-এ যে বইগুলো অর্ধেক তৈরি হয়েছে সেই বইগুলোকে আমি বিক্রি করব 2025-এ, তখন আমি এই বইগুলো তৈরি করতে যে খরচটা হয় সেটা কিন্তু 2025-এ লিখবো। ঠিক আছে, এই বছরে কিন্তু আমি লিখবো না। তাহলে এই 15টা বইয়ের যে তৈরি করার খরচ সেটাকে কিন্তু আমি এই বছরে লিখবো না, এই বছরের খরচ নয়। তাহলে যেটা এই বছরের খরচ নয় তাকে আমি কি করব, বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি লিখবো, ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে কিন্তু হলো চলছে যে কাজ, কমপ্লিট হয়নি যে কাজ, কাজ চলছে কমপ্লিট হয়নি তাকে আমরা বলবো। যেমন এটা হবে কত, ভাবো 15, তাহলে 20 থেকে 15 বিয়োগ করলে আমরা কত পাবো, 5, সেই 5কে লিখবো, আর 45 আর 5কে যোগ করে এখানে কত হবে, 50। ভাবো, তাহলে এইটাকে আমরা কিন্তু বলবো নেট ওয়ার্ক কস্ট। ঠিক আছে, নেট ওয়ার্ক কস্ট। ঠিক আছে, তাহলে এই হলো কিন্তু আমাদের একটা পার্ট। তাহলে এর পর কিন্তু আবার আমাদের চালিয়ে যেতে হবে অঙ্কটা, তো এর পর কিন্তু আবার চালিয়ে যেতে হবে। তোমরা কিন্তু নিচে নিচে করবে, আমার জায়গা নেই বলে কিন্তু আমি এইখান থেকে আবার করছি। আর কি দেখি আমাদের খরচ হতে পারে, আর কি খরচ আমাদের হতে পারে। তো দেখো আমি আবার একইভাবে, ঠিক আছে, আমি এরকমভাবে দাগ কেটে নিচ্ছি। তাহলে এই হয়ে গেল কিন্তু ওয়ার্ক কস্ট। তাহলে কারখানায় এই খরচ হতে পারে। এইবারে আমরা দেখব অফিসে, কারখানায় খরচ এই হতে পারে, কারখানায় যাওয়ার আগে পর্যন্ত মালপত্র কিনতে এই খরচ হতে পারে। এইবারে কারখানায় তো সব খরচ হয়ে গেল, এইবারে বলেছি আমার কারখানার পাশে একটা অফিস করেছি, সেই অফিসে কি হয়, সেই অফিসে দুটো লোক রেখেছি, তারা দেখে যে কত বই বিক্রি হচ্ছে, কত বই কেনা হচ্ছে, সেই সব হিসাব টিসাব করে, তার জন্য লোক রেখেছি। তো সেইটাকে আমরা কি বলবো কিন্তু অফিস ওভারহেড। ঠিক আছে, মানে অফিসে আমার দেখি কী খরচ হচ্ছে। ঠিক আছে, তো অফিসে বিভিন্ন খরচ হতে পারে। ভাবো অফিসের যে ম্যানেজার আছে তাকে হয়তো স্যালারি দিতে হতে পারে, বা আরও অনেক অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন খরচ হতে পারে। ভাবো স্যালারি দিতে হচ্ছে, অফিসের যে ম্যানেজার রয়েছে তাকে ভাবো স্যালারি দিতে হচ্ছে, ভাবো আমি লিখছি 2 টাকা, ভাবো ধরে নিচ্ছি 2 টাকা, শর্ট আমি ছোটো করে অ্যামাউন্টগুলো ধরছি যাতে যোগ করতে সুবিধা হয়। ভাবো এই হয়ে গেল আমার অফিস এক্সপেন্সেস। তাহলে আমার টোটাল কারখানা অবধি খরচ হয়েছিল 50 টাকা, আবার অফিসে খরচ হলো কত, 2 টাকা। তার মানে আমি ধরে নিচ্ছি
আমার খরচ হচ্ছে 52 টাকা। ঠিক আছে, এই 52 টাকাটাকে আমি কি বলবো, বলবো কিন্তু কস্ট অফ প্রোডাকশান। ঠিক আছে, কি বলবো, কস্ট অফ প্রোডাকশান। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই 52 টাকাটাকে আমরা কি বলবো, কস্ট অফ প্রোডাকশান। এরপরে আর কি কি খরচা হতে পারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো আগের বছরে এমন কিছু বই ছিল যেগুলো পুরো পুরো বইটা একদম তৈরি করা কমপ্লিট হয়ে গেছে অথচ বিক্রি করতে পারিনি। তাহলে এবারে আমাদের কি করতে হবে, যে বইগুলো আগের বছরের ছিল সেই বইগুলোকে আগে বিক্রি করতে হবে, নইলে তো খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আগের বছরে এমন কিছু বই ছিল যেগুলো বিক্রি হয়নি, সেগুলোকে বিক্রি করতে হবে। তাহলে এই 30টা বই তৈরি করার যে খরচ সেটাকে কিন্তু আমি এই বছরে ধরবো। ঠিক আছে, আবারও খুব ভালো করে শুনে নাও এবং বুঝে নাও, এই বছরে আমরা কোন কোন খরচগুলোকে লিখছি, সেই সমস্ত খরচগুলোকে লিখছি। খুব ভালো করে শুনবে, যে কটা বই আমি বিক্রি করছি সেই কটা বই তৈরির খরচটুকুনি আমি শুধুমাত্র লিখবো। বোঝা গেল? আগের বছরের বই যদি আমি বিক্রি করি তাহলে আমাকে আগের বছরের এই বইটা তৈরি করতে যে খরচটা হয়েছিল সেটাই লিখতে হবে। বোঝা গেল? তাহলে যে কটা বই বিক্রি করছি শুধুমাত্র সেই কটা বই তৈরি করতে যে খরচগুলো হচ্ছে সেইগুলোই আমাকে লিখতে হবে। তাহলে এই বইটা আগের বছরের কিন্তু এবছরে বিক্রি করছি, তাহলে এবছরে বিক্রি করছি মানে এই খরচটাকে আমাকে কিন্তু লিখতে হবে। বোঝা গেল? 30 টাকার বই আমাকে এখানে লিখতে হবে তৈরি করতে যে খরচটা হচ্ছে। তাহলে দেখো আমি এখানে আবার লিখছি অ্যাড। এবারে দেখো এই বইটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে, আর আগের বছর হলেই তাকে আমরা কি লিখবো, ওপেনিং বলে লিখবো। ওপেনিং ফিনিশড মানে কাজ পুরো শেষ হয়ে গেছে পুরো একদম। ঠিক আছে, ফিনিশড গুডস তার মানে কি, ওপেনিং মানে পুরো আগের বছরের, ফিনিশড মানে এই বইটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য ভাবো আমি এখানে লিখছি কত, 30 টাকা। আবার দেখো আমি এখানে দেখো লিখছি, এবারে এই বছরেও ঠিক ওই রকমই জিনিস কিন্তু কিছু ঘটবে, যে কিছু টাকার বই এবছরে পুরো তৈরি হয়ে যাবে অথচ বিক্রি হবে না। তো সেটাকে আমি কি করবো, আবার পরের বছরে বিক্রি করবো 2025-এ গিয়ে। তাহলে এবছরে তো বিক্রি হচ্ছে না, এই টাকার বই এবছরে যদি বিক্রি না হয় তাহলে সেটাকে আমি কি করবো, লেস করব। এই টাকার বইটা আবার 2025-এ গিয়ে যোগ হবে, এখন তো বিক্রি হচ্ছে না, তাহলে এই বইটুকুনি তৈরি করতে যে খরচাটা হয়েছে সেটাকেও আমি লিখবো না। ঠিক যতটুকুনি বই বিক্রি করছি ঠিক ততটুকুনি বই তৈরি করতে যে খরচা হয়েছে সেটা লিখবো। তাহলে এবারে লিখবো কি, ক্লোজিং। ফিনিশড, ফিনিশড মানে পুরো কি কমপ্লিট হয়ে গেছে, ফিনিশড গুডস। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। কত ভাবো, আমি লিখছি 25 টাকা। তাহলে আমার টোটাল এখানে দেখি কত হচ্ছে, হচ্ছে কিন্তু 25 থেকে আমি যদি দেখো 30কে বাদ দিই 5 হবে। তাহলে দেখো আমার এখানে কত হলো, 52 ছিল, 5 হলো, হবে কিন্তু 57। ঠিক আছে, এটাকে আমি কি বলে লিখবো, এই 57 টাকাকে আমি লিখবো কিন্তু কস্ট অফ গুডস সোল্ড বলে লিখবো, কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড। বোঝা গেল? এখনও কিন্তু কিছু খরচা বাকি আছে। অফিসের খরচা হয়ে গেল, এরপরে অফিস ছাড়াও কিন্তু আর কিছু খরচা রয়েছে, সেগুলোকে আমি দেখো এবার এইখানে লিখছি। খুব ভালো করে কিন্তু দেখবে, সেগুলোকে আমি এবার এইখানে লিখবো। কি কি খরচা হতে পারে দেখি, আর আমি দেখো যদি এখানে এবারে লিখি আর কি কি খরচা দেখি আমাদের হতে পারে, খুব ভালো করে এবারে দেখবে। দেখো আমার একটা যেমন কারখানা আছে, পাশে একটা অফিস আছে, তার পাশে কিন্তু একটা গোডাউন আছে। কেন গোডাউনটা করেছি, কারখানা থেকে বই তৈরি হবে, হয়ে কিন্তু কারখানায় রাখা যাবে না, সেটাকে একটা গোডাউনে রাখতে হবে। ঠিক আছে, এবারে সেই গোডাউন থেকে সেই বইগুলোকে বিভিন্ন দোকানে পাঠাবো, বিভিন্ন দোকানে দোকানে পাঠাবো। সেই গোডাউনে নিশ্চয়ই একটা ভাবো কোনো মানে সিকিউরিটি গার্ডকে তো রাখতে হবে, নইলে তো বইগুলোকে চুরি হয়ে যাবে। সেখানেও আবার কিছু কর্মচারী আছে যারা বিভিন্ন দোকানে দোকানে বইগুলোকে সাপ্লাই করে। ঠিক আছে, তাদেরকে একটা আবার টাকা দিতে হচ্ছে, মাইনে দিতে হচ্ছে, তাহলে এখানেও খরচা রয়েছে। এই খরচাটাকে আমরা বলবো কিন্তু সেলিং ওভারহেড। ঠিক আছে, মানে বিক্রি করবার জন্য আবার খরচা হচ্ছে। ভাবো আমি এখানে কি লিখছি, সেলিং ওভারহেড। কি কি খরচা হচ্ছে বিক্রি করবার জন্য, হতে পারে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হচ্ছে। তোমরা তো সবাই জানোই যে সহায়িকা বিক্রি করবার জন্য টিভিতে কত বিজ্ঞাপন আসে যে আমাদের সহায়িকা পড়লে অনেক সাফল্য পাবে, এগুলো তো এরকম আসেই। তাহলে টিভিতে আমাকে অনেক বিজ্ঞাপন দিতে হচ্ছে, তো আমাকে অ্যাডভার্টাইজমেন্টের জন্য অনেক খরচা করতে হচ্ছে। তারপরে আমাকে ভাবো প্যাকিং, বইগুলোকে ভালো করে প্যাকিং, ভালো করে সুন্দর করে সাজানো, তাদের জন্য কিছু লোক রাখতে হয়েছে। এসবের জন্য তো অনেক টাকা পয়সা খরচা হচ্ছে, তাই না? প্যাকিং এসবের জন্য টাকা পয়সা খরচা হচ্ছে। তো আমি ধরে নিলাম টোটাল অ্যাডভার্টাইজমেন্ট প্যাকিং মিলিয়ে আরও 10 টাকা খরচা হচ্ছে।
তাহলে এত দূর পর্যন্ত আমার কারখানায় অফিস খরচা হয়েছে, অফিস পুরো কেনা থেকে শুরু করে, মালপত্র কেনা থেকে শুরু করে এখনও পর্যন্ত অফিসে পর্যন্ত আমার খরচা হয়েছে 57 টাকা, আরও নতুন করে 10 টাকা হলো। তাহলে টোটাল আমার এখন কত হলো কিন্তু 67 টাকা। ঠিক আছে, 67 টাকা, যেটাকে আমি কি বলবো, কস্ট অফ সেলস বলে আমি লিখছি, কস্ট অফ সেলস। তাহলে এই হলো আমার টোটাল পুরো একদম গোডাউন পর্যন্ত খরচা। এইবারে আমি যতগুলো বই বিক্রি করছি সেই টোটাল বইগুলো তৈরি করতে এখনো পর্যন্ত আমার খরচা হয়েছে কত, 67 টাকা। বোঝা গেল, এই হলো কিন্তু আমাদের অঙ্কের প্যাটার্ন, যে পুরো যত বই আমি আজকে বিক্রি করব, এই বছরে বিক্রি করব, সেই বইগুলো তৈরি করতে আমার টোটাল কত টাকা খরচা হলো, 67 টাকা। এবারে আমি যদি ভাবো 70 টাকায় বিক্রি করতে পারি, 70 টাকায় বিক্রি করে দিলাম, 67 টাকার বই আমি 70 টাকায় বিক্রি করে দিলাম, আমার প্রফিট হলো কত টাকা, 3 টাকা। এই হলো আমাদের অঙ্ক, এই হলো আমাদের অঙ্কের ফরম্যাট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, খুব ভালো করে ফরম্যাটটাকে কিন্তু তোমরা নোট ডাউন করবে, এবং এই সমস্ত জায়গায় আমরা কিন্তু পার্টিকুলার্স বলে লিখবো। ঠিক আছে, পার্টিকুলার্স, আর এই জায়গাগুলোয় আমরা অ্যামাউন্ট কিন্তু দেবো। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করব, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তবে তোমরা একবার পুরো এই ফরম্যাটটাকে পরপর একদম কিন্তু খাতায় নোট ডাউন করে নাও। তো দেখো, আমি তোমাদেরকে ফরম্যাট বুঝিয়ে দিয়েছি, এবারে আমি একটা প্র্যাকটিক্যাল প্রবলেম তোমাদের কাছে সলভ করে দেখাবো, যাতে তোমাদের ব্যাপারটা আরও জলের মতো ক্লিয়ার হয়ে যায়। তো দেখো, প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করব। তোমরা এই যে বসু দাসের বই, বসু নায়কের বই দেখতে পাচ্ছ, এই বই থেকে কিন্তু আমি করাবো। এবং দেখো, কস্ট শিটের ফরম্যাটটা মানে ছকটা দেখতে কিছুটা এরকম হবে, এখানে পার্টিকুলার্স, এখানে অ্যামাউন্ট, এরকমভাবে কিন্তু করব। তো এবারে তোমরা স্ক্রিনের ওপর অঙ্কটাকে দেখো। তো দেখো, স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ, যেখানে দেখবে লেখা রয়েছে ফলোয়িং ইনফরমেশন ওয়াজ অ্যাভেলেবেল ফ্রম দ্য বুকস অফ কিউ। তো তারপরে দেখো লিমিটেড ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 2023, এসবের কোনো দরকার নেই। অঙ্কতে তোমরা অঙ্কটাকে তো পুরো দেখতে পাচ্ছ, আমি যে জায়গাটাকে দেখো গোল করে দেখো মার্ক করছি, দাগ দিচ্ছি, সেই জায়গাটায় কিন্তু ভালো করে দেখবে। দেখো বলে দিয়েছে স্টক অফ র মেটেরিয়ালস 1/12/2023। ঠিক আছে, 1/12/2023। তারপরে দেখবে 80,000, এবং তারপরে দেখবে লেখা রয়েছে স্টক অফ ফিনিশড গুডস 1/12/2023। দেখতে পেয়েছো তো? এইটা কি বলো তো, খুব ভালো করে জানবে। এইটা হলো মানে হলো মাসের প্রথম তারিখ মানে হলো ওপেনিং। ঠিক আছে, 1/1/2023। ঠিক আছে, 1/1 আছে না, দেখি তো 1 কত আছে, 1/12 আছে, 1/12/2023। তো আমি এখানে 12 দিচ্ছি, 1/12/2023। এই তারিখে দেখো বলে দিয়েছে স্টক অফ র মেটেরিয়ালস। ঠিক আছে, মানে আগের মাসের, এটা কিন্তু বছরের না, যাই হোক, আগের মাসের কিছু র মেটেরিয়ালস পড়ে আছে যেইগুলো ব্যবহার হয়নি। আমি যখন বুঝিয়েছিলাম তখন আমি আগের বছর বলেছিলাম, এখানে আগের মাসের আছে। ঠিক আছে, যেটা ব্যবহার হয়নি, র মেটেরিয়াল। ঠিক আছে, আমি এখানে দেখো লিখে রাখছি র মেটেরিয়ালস, যেটা কিন্তু ব্যবহার হয়নি একদম। ঠিক আছে, যার দামও দেখো এখানে কত বলেই দিয়েছে, সেটা হলো কিন্তু 80,000। দেখো, 80,000 টাকার মালপত্র ব্যবহার হয়নি। ঠিক আছে, আবার একইভাবে দেখো কি রয়েছে পরের লাইনে, স্টক অফ ফিনিশড গুডস, মানে এখানে যে জিনিসগুলো তৈরি করা হচ্ছে সেগুলো পুরো ফিনিশ হয়ে গেছে, মানে ফুল একদম কমপ্লিট হয়ে গেছে কাজ, অথচ বিক্রি হয়নি। আগের মাসের 1,20,000 টাকার জিনিস পুরো তৈরি হয়ে গেছে। ভাবো, আমি বই দিয়ে বলেছি, 80,000 টাকার কাগজপত্র পড়ে রয়েছে, বই তৈরি করা হয়নি আগের মাসের। আর 1,20,000 টাকার পুরো বই ফুল কমপ্লিট হয়ে গেছে, অথচ বিক্রি হয়নি। বোঝা গেল? এটা হলো আগের মাসের। আর এ মাসের কত, মানে এ মাসের মানে হলো দেখো লেখা রয়েছে, আবার তোমরা গোল করে দেখো মার্ক করে দিচ্ছি, দেখে নাও ভালো করে, স্টক অফ র মেটেরিয়ালস 31/12/2023। দেখতে পেয়েছো তো? এই যে মাসের শেষ তারিখটাকে আমরা কি বলবো বলো তো, ক্লোজিং। তো এক্ষেত্রেও ঠিক তাই। কত টাকার দেখি এখানে পড়ে রয়েছে, খুব ভালো করে দেখবে কিন্তু, 30,000 টাকার। ঠিক আছে, 30,000 টাকার র মেটেরিয়ালস এই মাসে পড়ে রয়েছে, এই মাসে। ঠিক আছে, এই মাসে কিন্তু পড়ে রয়েছে, খুব ভালো করে মনে রাখবে, এই মাসে। আর পুরো বইপত্র তৈরি হয়ে গেছে, অথচ বিক্রি করা যায়নি, সেইটা দেখো কত, 1,60,000। 1,60,000 টাকার বইপত্র পুরো তৈরি হয়ে গেছে, অথচ বিক্রি হয়নি, ফুল কমপ্লিট, তবু বিক্রি হয়নি। বোঝা গেল? এটাকে তাই আমরা কি বলবো, ওপেনিং ফিনিশড গুডস। আগের মাসের ওপেনিং ফিনিশড গুডস, এ মাসের
ঠিক আছে, মানে মাসের প্রথম তারিখটাকে বলা হয় ওপেনিং আর মাসের শেষ তারিখটাকে বলবো আমরা কি ক্লোজিং। ঠিক আছে, তাহলে চলো আমরা অঙ্কটা তো স্টার্ট করব। প্রথমেই দেখো আমরা হেডিং দেব। কি হেডিং দেব? র মেটেরিয়ালসের কেনা থেকে শুরু করে আগের মাসের সমস্ত কিছুকে, শুধু র মেটেরিয়ালস সংক্রান্ত জিনিসটুকুনিকে না আমরা বলবো র মেটেরিয়াল কনজিউমড। দেখো আমি এখানে লিখবো র মেটেরিয়াল কনজিউমড, অর্থাৎ এর মধ্যে আমরা কি কি আনবো? র মেটেরিয়াল সংক্রান্ত জিনিসগুলোকে আনবো। ঠিক আছে, তাহলে দেখো আমার আগের বছরের র মেটেরিয়ালগুলো, আগের মাসের র মেটেরিয়ালগুলো যেগুলো ব্যবহার হয়নি আগে সেইগুলোকে প্রথমেই নিয়ে নিতে হবে। আগের মাসে আমার র মেটেরিয়াল এত ব্যবহার হয়নি, এইটাকে আমি আগে নিয়ে নেবো। তাহলে সেটাকে আমি কি বলে লিখবো বলো তো? লিখবো কিন্তু ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, যেটা আগের মাসের ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস। অনেক অঙ্কে দেখবে এই ওপেনিং স্টক কথাটা দেখবে বলে দেয় না, তো তোমরা কি করে বুঝবে? মাসের প্রথম তারিখ হলো ওপেনিং, শেষ তারিখ হলো ক্লোজিং, এইভাবে মনে রাখবে। তাহলে দেখো কত রয়েছে? 80,000। আগের মাসের র মেটেরিয়ালস যেটা ব্যবহার হয়নি সেটা 80,000, কিন্তু শুধু তো 80,000 দিয়ে কাজ চলবে না, আমাকে আরও কিছু র মেটেরিয়ালস কিনতে হবে। বইয়ের মধ্যে তোমরা দেখো লেখাই আছে পারচেসড অফ র মেটেরিয়ালস, দেখো কত লেখা রয়েছে? 2 লক্ষ টাকা। তোমরা দেখতে পেয়েছো আশা করি 2 লক্ষ টাকা। তো সেইটাকে এবারে নিতে হবে, অ্যাড করতে হবে, আরও আমাকে র মেটেরিয়াল কিনতে হবে। তাহলে আমি এখানে লিখছি পারচেস র মেটেরিয়ালস। ঠিক আছে, পারচেস র মেটেরিয়ালস, তাহলে আমাকে আরেকটু কিনতে হবে। এইবারে কত টাকার র মেটেরিয়ালস কিনেছি? 2 লক্ষ টাকার র মেটেরিয়ালস কেনা হয়েছে। ঠিক আছে, 2 লক্ষ টাকার র মেটেরিয়ালস কেনা হয়েছে। এবারে আগে ছিল 80,000 টাকার, এখন 2 লক্ষ টাকার কেনা হলো, মানে 2,80,000 টাকার কেনা হলো। এবারে পুরো টাকার র মেটেরিয়ালস কিন্তু আমরা ব্যবহার করতে পারিনি। কতটা পারিনি সেটাও কিন্তু দেখবে এইখানে বলে দেওয়া আছে। আমি প্রথমেই দাগ দিয়ে এখানে বলে দিয়েছি, আমি কিন্তু এই মাসে আগের মাসে ব্যবহার করতে পারিনি এইটা, সেটাকে তো এবারে কাজে লাগিয়ে দিয়েছি। আর এই মাসে ব্যবহার করতে পারিনি কত? 30,000। তাহলে যেটা ব্যবহার করতে পারলাম না, খরচ করতে পারলাম না, সেটাকে কি করব? আমরা বিয়োগ করে দেবো। যতটুকুনি খরচ হচ্ছে জাস্ট ততটুকুনিকে অ্যাড করব। এটাকে আমরা বলবো কি? ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস। ঠিক আছে, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস। তাহলে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস কত হচ্ছে? দেখো ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস হলো 30,000। তাহলে খুব ভালো করে এবারে তোমরা দেখবে, দেখো 80,000 আর 2 লক্ষ যোগ করলে 2,80,000, আর 30,000 যদি বিয়োগ করি 2,50,000। এই যে র মেটেরিয়ালসকে নিয়ে যতটুকুনি কাজ হলো, র মেটেরিয়ালস আগের যতটা ছিল, এখন যতটা কিনলাম, আর এখন যতটা বেঁচে গেল, জাস্ট এইটুকুনি, এই তিনটেকে একত্রে আমরা কি বলি বলো তো? এই তিনটেকে একত্রে আমরা বলি কিন্তু র মেটেরিয়াল কনজিউমড। খুব ভালো করে কিন্তু মনে রাখবে, এগুলো তোমাদের এমসিকিউতে আসবে যে র মেটেরিয়াল কনজিউমড মানে কি? কেবলমাত্র আগের মাসেরটা বা আগের বছরেরটা যতটুকু এবারে কেনা হলো সেইটা থেকে যতটুকুনি এইবারে বেঁচে গেল সেইটা। বোঝা গেল? তো এইগুলো কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। তারপরে আমরা এর সাথে সাথে আর কি আনবো বলো তো? এরপরে র মেটেরিয়ালসের পরে আমরা কি আনবো? র মেটেরিয়ালসগুলোকে কারখানায় আনতে যে খরচাগুলো করা হয়েছে, কারখানায় আনতে, সেটা গাড়ি ভাড়া হতে পারে, যে লোকটা পিঠে করে মালগুলোকে, মেটেরিয়ালসগুলোকে বয়ে বয়ে কারখানা অবধি এসে পৌঁছে দিয়েছে, তার ওয়েজেস হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। দেখি কি বলে দিয়েছে। দেখো বলেই দিয়েছে ডাইরেক্ট ওয়েজেস পেড, ডাইরেক্ট এক্সপেন্সেস পেড। দেখো ডাইরেক্ট দিয়ে যা যা থাকবে সব লিখতে হবে। ডাইরেক্ট মানে কি? কারখানায় মালপত্র আসার আগে যা যা খরচ আমায় করতে হচ্ছে, গাড়ি ভাড়া, গাড়ি করে মালটা আনতে হচ্ছে, ডাইরেক্ট এক্সপেন্সেস। যে লোকটা পিঠে করে মাল আনছে তাকে দিতে হচ্ছে টাকা, ডাইরেক্ট ওয়েজেস সেটা। আরও বিভিন্ন রকমের খরচ হতে পারে, সেইগুলোই। তো তাহলে আমরা চলো ডাইরেক্ট এক্সপেন্সেসগুলো আর ওয়েজেসগুলোকে এক এক করে আমরা লিখে ফেলি। ঠিক আছে, ডাইরেক্ট ওয়েজেস, তাহলে চলো সেগুলো সব খরচগুলোকে তো আমরা অ্যাড করবো, আর যা যা খরচ হচ্ছে অ্যাড। দেখো আমি এখানে কি লিখবো? ডাইরেক্ট ওয়েজেস, ওয়েজেস। ঠিক আছে, ডাইরেক্ট ওয়েজেস কত রয়েছে? দেখো ডাইরেক্ট ওয়েজেস কিন্তু রয়েছে 1 লক্ষ টাকা। তোমরা আশা করি দেখতে পেয়েছো, ডাইরেক্ট ওয়েজেস হলো কিন্তু 1 লক্ষ টাকা। তারপরে দেখো আর কি অ্যাড করব আমরা, আর যা যা খরচ হচ্ছে আমাদের। দেখো আর কি খরচ হচ্ছে? ডাইরেক্ট দিয়ে যা যা আছে, ডাইরেক্ট এক্সপেন্সেস পেড। ঠিক আছে, ডাইরেক্ট এক্সপেন্সেস বলে দেখো আমি এখানে লিখে দেবো এক্সপেন্সেস। ঠিক আছে, ডাইরেক্ট এক্সপেন্সেস কত টাকার হচ্ছে? দেখো ডাইরেক্ট এক্সপেন্সেস হচ্ছে কিন্তু 20,000। তাহলে টোটাল দেখি আমাদের কতটুকুনি হলো।
এক্সপেন্সেস। দেখো 2,50,000 আর 1 লক্ষ যোগ করলে কত হয়ে যাবে? 3,50,000, আর এইটাকে যোগ করলে হবে 3,70,000। এইটাকে আমরা কি লিখবো? 3,70,000। তাহলে এইটা আমরা যেটা লিখলাম না 3,70,000, এইটার নাম কি? এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম কিন্তু হলো, খুব ভালো করে মনে রাখবে, প্রাইম কস্ট। ঠিক আছে, তাহলে প্রাইম কস্ট কি আমাদের যদি বলে প্রাইম কস্ট কি, সেটাকে আমরা কি বলবো? প্রাইম কস্ট মানে হলো মেটেরিয়ালস, এই যে র মেটেরিয়াল কনজিউমড, খুব ভালো করে দেখো, এই যে র মেটেরিয়াল কনজিউমড তার সাথে সমস্ত ডাইরেক্ট এক্সপেন্সেসকে অ্যাড করলে আমরা যেটা পাই তাকে বলবো প্রাইম কস্ট। আরও ভালোভাবে বলতে গেলে কারখানায় মালপত্র আসা পর্যন্ত যা যা খরচ আমায় করতে হচ্ছে, মালপত্র কেনা, মালপত্র নিয়ে আসা, সেই আনছে যে লোকগুলো তাদেরকে টাকা দেওয়া, গাড়ি ভাড়া, সমস্ত খরচকে একত্রে আমরা কি বলবো? প্রাইম কস্ট। ঠিক আছে, আর র মেটেরিয়াল কনজিউমড মানে আমি কি বললাম? র মেটেরিয়ালস আগের বছর কত ছিল, এবছরে কত কিনলাম এবং এবছরে কত ব্যবহার হলো না, সেটাকে বাদ দিয়ে যতটা থাকে সেটাকে আমরা বলবো র মেটেরিয়াল কনজিউমড। আর এই র মেটেরিয়াল কনজিউমডের সঙ্গে ডাইরেক্ট এক্সপেন্সেসগুলোকে যোগ করলে আমরা কি পেয়ে যাব? প্রাইম কস্ট। তাহলে এই আমাদের হয়ে গেল প্রাইম কস্ট। এইবার আমরা কারখানায় মালপত্র চলে এসেছে, এবার কারখানায় আমাদেরকে একটু নজর দিতে হবে। তাহলে কারখানায় দেখি কী কী খরচ হচ্ছে। কারখানার খরচকে আমি কি বলে লিখবো? ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, দেখি কারখানায় কত কি খরচ হচ্ছে। ঠিক আছে, কারখানায় দেখবো কত কি খরচ হচ্ছে। তো চলো বইটায় দেখি। দেখো কারখানায় এখানে কি বলে দিয়েছে, ফ্যাক্টরি ওভারহেড ইনকার্ড 80,000 টাকা। তোমরা দেখতে পেয়েছো ফ্যাক্টরি ওভারহেড 80,000 বলেই দিয়েছে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড, তো এর বরাবরে আমি আরেকবার এখানে লিখছি ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, আমি আরেকবার এখানে লিখে দিচ্ছি ফ্যাক্টরি ওভারহেড কত হচ্ছে। দেখো 80,000। তাহলে মালপত্র কেনা থেকে শুরু করে ফ্যাক্টরি অবধি আসতে এত টাকা খরচা হয়েছে, এখন আবার 80,000 টাকা খরচা হয়ে গেল ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে মানে হতে পারে ফ্যাক্টরিতে যারা কাজ করছে তাদেরকে ওয়েজেস দিতে হচ্ছে, সেই সবের জন্য খরচা হয়ে গেল এত টাকা। তাহলে টোটাল আমাদের কত খরচা হলো? হলো কিন্তু 4,50,000। এখনো পর্যন্ত আমাদের 4,50,000 টাকা কিন্তু খরচা হয়ে গেল। এইবারে এইখানে কিন্তু এটাকে আমরা কি বলে লিখি বলো তো? ওয়ার্ক কস্ট বলে। তাহলে এইটাকে আমরা কি বলে লিখবো? ওয়ার্ক কস্ট বলে। আচ্ছা, তোমাদের আমি দেখবে লিখিয়ে দিয়েছিলাম এইখানে, এইটাকে লিখতে হয় গ্রস ওয়ার্ক কস্ট। তারপরে সেখানে অ্যাড করতে হয় একটা, লেস করতে হয় একটা, অ্যাড করতে হয় ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, লেস করতে হয় কি ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। কিন্তু সেরকম কিছু অঙ্কের মধ্যে দেওয়া নেই বলে এটাকেই আমি ওয়ার্ক কস্ট হিসেবে ধরে নিচ্ছি। এখানেই হয়ে যাচ্ছে ওয়ার্ক কস্ট। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানেই লিখে দিচ্ছি কি ওয়ার্ক কস্ট। তাহলে ওয়ার্ক কস্ট আমার কত হলো? হলো কিন্তু এই যে দেখো 4,50,000 টাকা। তাহলে এই তো আমাদের হয়ে গেল ফ্যাক্টরি ওভারহেড। এরপরে ফ্যাক্টরি ওভারহেডের পরে আমাদেরকে এবার কী জিনিসের ওপর নজর দিতে হয়? সেটা কিন্তু দিতে হয় অফিসে কী কী খরচ হচ্ছে, অফিস ওভারহেড। অফিস ওভারহেড দেখি কী কী হচ্ছে। এবার আমাদের কিন্তু একটু অফিসের ওপর নজর দিতে হবে। ঠিক আছে, তাহলে চলো দেখি অফিসে কী কী খরচ হচ্ছে। অঙ্কের মধ্যে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, বলেই দিয়েছে অফিস ওভারহেড ইনকার্ড 20% অফ ওয়ার্ক কস্ট। খুব ভালো করে দেখবে 20% অফ ওয়ার্ক কস্ট। তাহলে দেখো এখানে অফিস ওভারহেডটা কত হবে? দেখো আমি এখানে লিখছি অফিস ওভারহেড। ঠিক আছে, অফিস ওভারহেড, অফিসের খরচাটা দেখো কত বলে দিয়েছে? 20% অফ ওয়ার্ক কস্ট। তাহলে দেখো ওয়ার্ক কস্ট কত রয়েছে? 4,50,000। 4,50,000-এর 20%। তাহলে চলো 4,50,000-এর 20% কত হবে? হবে কিন্তু 90,000। তাহলে এইটা হলো আমাদের কি হয়ে গেল? অফিসের খরচা। তাহলে টোটাল কত খরচা হলো? কারখানা অবধি হয়েছিল টোটাল এত খরচা, আমার অফিসে হলো 90,000। তাহলে কত হবে এবারে? 5,40,000। বোঝা গেল? হবে কত? 5,40,000। এইটাকে আমরা কি বলে লিখবো? এটাকে কিন্তু আমরা লিখবো কস্ট অফ প্রোডাকশান। কি বলে লিখবো? কস্ট অফ প্রোডাকশান। ঠিক আছে, কস্ট অফ প্রোডাকশান। কস্ট অফ প্রোডাকশান কোনটা হলো? এই যে 5,40,000, এইটা হলো কিন্তু কস্ট অফ প্রোডাকশান। তাহলে এতদূর তোমরা বুঝতে পেরেছো। এইবারে আমি তোমাদের যে ছকটা লিখিয়েছি সেই ছকে তোমরা দেখবে খুব ভালো করে, খুব ভালো করে এবার কিন্তু দেখো। এইগুলোকে আমরা তো সব কাজে লাগিয়ে নিয়েছি, এইগুলোকে কাজে লাগানো হয়ে গেছে, র মেটেরিয়ালসগুলোকে এই যে দেখো এইখানে কাজে লাগিয়ে নিয়েছি। এইবারে আগের মাসের পুরো যে সমস্ত বইগুলো পুরো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে অথচ বিক্রি করতে পারিনি, এবারে সেই বইগুলোকে এবারে বিক্রি করতে হবে। অর্থাৎ এই এত টাকার বই
তৈরির যে খরচ সেটাকে আমি কিন্তু এখানে লিখব। ঠিক আছে, এতগুলো বই আগের মাসে তৈরি হয়েছিল কিন্তু বিক্রি করা যায়নি, এই মাসে বিক্রি করব, তাই জন্য এই বইগুলো বিক্রির যে খরচ সেইগুলোকে এখানে লিখতে হবে। আমরা এখানে কি কি খরচ লিখব? যে সমস্ত বইগুলোকে এই মাসে বিক্রি করা হচ্ছে সেই সমস্ত বইয়ের খরচগুলোকে লিখব। ঠিক আছে, আবার এই মাসে দেখো, এই মাসে কি হয়েছে, এই পরিমাণ এই এত টাকার বই বিক্রি করা যায়নি, এই এত টাকার বই বিক্রি করা যায়নি এই মাসে। ঠিক আছে, তাহলে এই এত টাকার বই তৈরি করতে যে খরচ হয়েছে সেইগুলোকে কিন্তু আমরা এই মাসের খরচ হিসেবে দেখাবো না, পরের মাসে বিক্রি করব যখন পরের মাসের খরচ হিসেবে দেখাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা এবারে অ্যাড করব। তাহলে কি অ্যাড করব, খুব ভালো করে কিন্তু দেখবে। যে বইগুলো তৈরি হয়ে গেছে অথচ বিক্রি করা যায়নি আগের মাসের হলে আমি কি লিখবো? ওপেনিং ফিনিশড, মানে কি ফিনিশড মানে হলো তৈরি করা হয়ে গেছে পুরো। ঠিক আছে, ওপেনিং ফিনিশড গুডস আগের বছরে তৈরি করা হয়ে গেছে অথচ বিক্রি করা যায়নি। তো সেটা কত দেখো এখানে, তো দেখো ওপেনিং ফিনিশড গুডস আমরা দেখো এখানে কত লিখবো? 1,20,000। দেখো এখানে আমরা লিখবো 1,20,000 এবং সেখান থেকে আমরা লেস করব যে বইগুলো এবছরে তৈরি হয়েছে অথচ এই বছরে বিক্রি করা যাবে না, যায়নি যে বইগুলো, পুরো কমপ্লিট হয়ে গেছে অথচ বিক্রি করা যাবে না, সেটাকে আমরা কি বলে লিখবো? ক্লোজিং ফিনিশড গুডস। ঠিক আছে, ক্লোজিং ফিনিশড গুডস। ঠিক আছে, এই বইগুলো এই বছরে তৈরি হয়েছে ঠিকই, যেহেতু পরের বছর বিক্রি করছি তাই জন্য এই বইগুলো তৈরি করতে যে খরচটা হয়েছে সেটাকে আমি পরের বছরে গিয়ে যোগ করব। ঠিক আছে, তাহলে দেখো কত হচ্ছে? 1,60,000। এবারে দেখো 1,20,000 থেকে 1,60,000 বিয়োগ করলে অ্যান্সার মাইনাসে চলে আসবে, -40,000। তো -40,000কে আমি ব্র্যাকেটের মধ্যে লিখবো, ব্র্যাকেটের মধ্যে রয়েছে মানেই কি মাইনাস। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা তাহলে 5,40,000 থেকে 40,000কে মাইনাস করবো, যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে। 5,40,000 থেকে 40,000 মাইনাস করলে কত হবে? হবে কিন্তু 5 লক্ষ। বোঝা গেল? এই যে 5 লক্ষ এটাকে আমরা কি বলে লিখবো? কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, দেখো এটাকে আমরা লিখবো কি? কস্ট অফ গুডস সোল্ড বলে কিন্তু লিখবো। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড 5 লক্ষ টাকা এরকমভাবে লিখবো। বোঝা গেল? প্রাইম কস্ট মানে দেখতে পাচ্ছ এইটা, ওয়ার্ক কস্ট মানে হলো এইটা, কস্ট অফ প্রোডাকশান এইটা এবং কস্ট অফ গুডস সোল্ড এইটা। তাহলে আমাদের অফিসের কাজও মোটামুটি সব হয়ে গেছে। এইবারে দেখবো আমরা, অফিস তো হয়ে গেছে, এইবারে আমরা দেখি যে সেলিং বা ডিস্ট্রিবিউশন ওভারহেড কী কী আছে। দেখো সেলিং ওভারহেডও অঙ্কের মধ্যে বলেই দিয়েছে 1.50 টাকা পার ইউনিট সোল্ড। ঠিক আছে, তাহলে সেলিং ওভারহেড কত হবে? সেল হয়েছে কত ইউনিট, দেখো তোমরা নিচে দাগ দেবে, 50,000 ইউনিট বিক্রি হয়েছে। সেলিং ওভারহেড বলে দিয়েছে যত ইউনিট বিক্রি হচ্ছে, তাহলে দেখো সেলিং ওভারহেডে কি বলে দিয়েছে? যত ইউনিট বিক্রি হচ্ছে প্রত্যেকটা ইউনিট বিক্রি করতে 1.5 টাকা করে খরচা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি বলে লিখবো কিন্তু সেলিং ওভারহেড। ঠিক আছে, সেলিং ওভারহেড। তাহলে সেলিং ওভারহেড এই হেডিংয়ের আন্ডারে আমরা দেখো কি লিখবো? সেলিং ওভারহেড। তাহলে আমি আরেকবার এখানে লিখি সেলিং ওভারহেড। তো সেলিং ওভারহেড কত টাকা দেখো খরচা হচ্ছে, অঙ্কের মধ্যে বলেই দিয়েছে 1.5 টাকা করে, 1.5 টাকা করে প্রত্যেকটা ইউনিট পিছু। মানে 50,000 টোটাল ইউনিট বিক্রি হচ্ছে, 50,000 টোটাল ইউনিট বিক্রি হচ্ছে এবং এক একটা ইউনিটের জন্য 1.5 টাকা করে। তাহলে তোমরাই বলো যে 50,000 ইউনিট বিক্রি করতে তাহলে কত টাকা খরচা হবে? 50,000 ইউনিট বিক্রি করতে খরচা হবে 75,000। তাহলে দেখো এখানে আমরা কত লিখবো কিন্তু 75,000। তাহলে দেখি এত দূর তো খরচ হয়েছে, এবারে এই খরচটাকেও যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 5,75,000। তাহলে এই 5,75,000কে আমরা এর কি নাম দেবো বলো তো? এর আমরা নাম দেব কস্ট অফ সেলস। ঠিক আছে, কস্ট অফ সেলস বলে কিন্তু নাম দেব। ঠিক আছে, কস্ট অফ সেলস। তাহলে কস্ট অফ সেলসের ভ্যালুটা কত হলো বলো তো? কস্ট অফ সেলসের ভ্যালু হলো কিন্তু 5,75,000। বোঝা গেল? এইবারে লাস্ট যেটুকু বাকি আছে সেটুকু আমরা এইখানে এবারে কমপ্লিট করব। কস্ট অফ সেলস হলো এত টাকা। তার মানে কি? যত বই এবছর আমরা বিক্রি করছি, যত বই, কতগুলো বই বিক্রি করছি বলো তো? সেটাও কিন্তু দেখো বলে দিয়েছে, তোমরা দাগ দিয়েছো সেলসের ওখানে দেখবে লেখা রয়েছে 50,000 পিস। বই বলে নেই, ইউনিট বলেছে, আমি বই ধরে নিচ্ছি। 50,000 পিস। ওই 50,000 পিস
বই তৈরি করতে বিক্রি যতটা করছে, আমি বিক্রি কত করছি 50,000 পিস, ওই 50,000 পিস যে 50,000 পিস আমি বিক্রি করছি, সেই 50,000 পিস তৈরি করতে টোটাল খরচা হয়েছে এই টাকাটা, কত টাকাটা 5,75,000, বোঝা গেল? তাহলে বুঝতে পারলে ওই বইগুলো তৈরি করতে টোটাল কত খরচা হচ্ছে 5,75,000। এইবারে আমরা কি করব, এইবারে আমরা এইখানে আর লাস্ট একটুকুনি বাকি আছে সেটুকুনিকে আমরা করে দেব। সেটা হলো দেখো কস্ট অফ সেলস কত 5,75,000 টাকা। আমি আরেকবার এখানে দেখো কস্ট অফ সেলসটাকে লিখছি, যেহেতু জায়গা নেই তো কস্ট অফ সেলস একবার এখানে লেখা হয়ে গেছে, আর কিন্তু লেখার দরকার নেই, তবু আমি এখানে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো 5,75,000 দেখো এখানে লিখছি কত 5,75,000, এবং খুব ভালো করে দেখবে 5,75,000 এটা এখানে যা লেখা আছে আমি আরেকবার লিখলাম, তারপরে কিন্তু আমরা লিখব প্রফিট, কত লাভ হয়েছে, এবং আমরা দেখব কতই বিক্রি করেছি। দেখো বিক্রি করা হয়েছে কত টাকায়, সেল করা হয়েছে যে 50,000 পিস বই, সেই 50,000 পিস বইকে বিক্রি করা হয়েছে কত টাকায়, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে 6,50,000 টাকায়, দেখতে পেয়েছো 6,50,000 টাকায়। তাহলে বিক্রি করা হয়েছে কত টাকায় 6,50,000 টাকায়, 6,50,000 টাকায়। তাহলে 50,000 পিস বই তৈরি করতে খরচ হয়েছে এত, বিক্রি করা হচ্ছে এত টাকায়, তাহলে প্রফিট কত টাকা হয়েছে? তাহলে তোমরাই বলো, প্রফিট হয়েছে কিন্তু 75,000 টাকা। তাহলে প্রফিটের ঘরে আমি কি লিখবো 75,000। হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, আশা করি তোমরা বুঝতে পেরেছো।